হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেনিক টু পাস উইথ জীবন ভাইয়ার আজকের রসায়ন শক্তি ক্লাসে। জীবন ভাইয়া একদিন তোমাদের অফলাইনে অনেক কথা বলেছি, তোমাদেরকে অনেক পড়িয়েছি এবং আজকে অনলাইনে আমার এই ফার্স্ট ক্লাস। এবং তোমরা অনেকেই বলেছো যে রসায়ন শক্তি হচ্ছে তোমাদের একটা ভয়ের একটা জায়গা। আসলে এই অধ্যায় নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে, তোমরা মনে করো একটা কঠিন একটা অধ্যায়। তো আজকের ক্লাসে রসায়ন শক্তি এই অধ্যায়ের যত কনফিউশন আছে, যত তোমাদের ভুল ভ্রান্তি যত কিছু আছে, তোমাদের সকল ভয়ভীতি দূর করে দেবো এই অধ্যায়ে। যে ক্লাস আজকের ক্লাসে কি কি থাকছে তোমাদের জন্য, ফার্স্টলি থাকবে প্রথমে বেসিক। এই অধ্যায়ের জন্য তোমার কতটুকু বেসিক প্রয়োজন ততটুকু বেসিক আজকে আমি তোমাকে পড়াবো। তারপরে বই থেকে তুমি কতটুকু পড়বা, বই থেকে তোমার কতটুকু পড়া লাগবে ততটুকু তোমাকে আজকে আমি পড়াবো। বই থেকে পড়ার পরে এই অধ্যায়ের জন্য কোনখান থেকে সিকিউ আসবে, সিকিউ পার্ট কতটুকু কতটুকু পার্ট আছে, যতটুকু থেকে আমাদের সিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, সেই সকল জিনিসপত্র আমি তোমাদেরকে এখানে দেখাবো। এমসিকিউ এবং সিকিউ, এবং এট লাস্ট সর্বশেষে এমসিকিউ এবং সিকিউ, কিছু মাস্টার এমসিকিউ এবং কিছু মাস্টার সিকিউ, এগুলো আমি তোমাকে সলভ করাবো। সো ওভারঅল তোমার কাজ হচ্ছে তুমি একটা খাতা কলম নিয়ে সুন্দর করে টেবিলে পড়তে বসবা এবং ভাইয়া যতটুকু পড়াবো নোট করবা। যেহেতু তোমাদের এসএসসি 27 ব্যাচ, তোমাদের 10 মাস সময় আছে। তুমি কি মনে করো তোমার এই 10 মাস সময় কি তোমার জন্য খুবই অল্প সময়? না ভাইয়া। আবার তুমি কি মনে করো এই সময়টা তোমার জন্য অনেক লম্বা বড় সময়? না ভাইয়া। এই সময়টা হচ্ছে তোমার জন্য একটা পারফেক্ট কামব্যাক দেওয়ার জন্য একটা সুন্দর একটা সময়। কিন্তু তুমি যদি সময়টাকে তুমি যদি অবহেলায় কাটাই দাও, তাহলে সেই সময় দেখবা তোমার পানি এই পর্যন্ত উঠে গেছে, নাক পর্যন্ত পানি উঠে গেছে, ঠিক আছে? তো তখন তোমার যাওয়ার কোনো দিক রাস্তা থাকবে না। সো সেই জন্য এই যে 10 মাস বাকি আছে আমাদের, মাত্র 10 মান্থ, ঠিক আছে? এই যে 10 মাস বাকি আছে, এই 10 মাসে আমরা একটা সুন্দর একটা কামব্যাক দেবো, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট তৈরি করা ইউটিউবে। তো আমার এই ফার্স্ট ক্লাস থেকে শুরু হবে রসায়নের, এবং রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, জেনারেল ম্যাথ, এই এই সব কটা সাবজেক্টের আমি তোমাদের পূর্ণ করে প্লেলিস্ট দান করব। এবং তোমাদের পরীক্ষার শেষ 2 মাস আগে তোমাদের জন্য আমি ওয়ান শট ক্লাস নেব। এবং তোমাদের মূলত এসএসসি 27 নিয়ে আমার প্রথমে টার্গেট, প্রথম আমাদের জার্নি শুরু। এবং এই জার্নিতে সফল হওয়ার জন্য যতটুকু করা লাগে ততটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ক্লাস আর কথা না বলি, ক্লাসটা শুরু করি। সো এই অধ্যায়ের শুরুতে তোমাদের দুইটা জিনিস পড়া লাগবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে বন্ধন শক্তি। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে বন্ধন শক্তি। আগেই বলে রাখি, এই যে অভ্যন্তরীণ শক্তি, বন্ধন শক্তি, এগুলো দিয়ে তোমাদের এমসিকিউ সিকিউ কোনো কিছু কোনোটাই হয় না। এটা জাস্ট একটা আনইম্পর্টেন্ট একটা টপিক। কিন্তু তোমাদের বইয়ের শুরুতে যেহেতু আসে, সুতরাং এই জিনিসটা নিয়ে আমি একটু মোটামুটি নাড়াচাড়া একটা দিয়ে যাব, ঠিক আছে? তুমি মনে করো তুমি একটা বিক্রিয়া লিখলা, মনে করো এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তুমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখলা, ঠিক আছে? তো তুমি কিন্তু জানো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার এ প্লাস বি দুটো বিক্রিয়া করছে, তোমার একটা বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, এবং সি হচ্ছে তোমাদের উৎপাদ, ঠিক আছে? তোমরা এটা কিন্তু জানো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তো আমরা যে অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করব, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি আর উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি। এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, যদি প্রশ্ন আসে তাহলে দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমি মনে করলাম যে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, ধরো এর অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 20 কিলো জুল পার মোল, ঠিক আছে? একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। আচ্ছা, বি, ধর বি বিক্রিয়কের দেয়া আছে 10 কিলো জুল পার মোল, ওকে? এবং সি হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট, এই প্রোডাক্টের দেয়া আছে কত, ধরো 15 কিলো জুল পার মোল, ধরে নাও। এখন তোমাকে বলছে এই বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন নির্ণয় করো, তোমাদের বইতে এটাই আছে যে তাপশক্তির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, তাহলে তাপশক্তির পরিবর্তন নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে ডেল এইচ, ডেল এইচ ইকুয়াল টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? এখন কথা হচ্ছে বিক্রিয়া, আমি কিন্তু বলছি যে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি এবং বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? তো বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ কত, তুমি এখানে দেখো তো ভাইয়া, বিক্রিয়ক হচ্ছে এবি, এবি এর মোট অভ্যন্তরীণ শক্তি কত হচ্ছে 10 আর 20, মোট 30 কিলো জুল পার মোল। তাহলে সুন্দর করে তুমি এখানে লিখবা 30 মাইনাস উৎপাদ সমূহ অর্থাৎ প্রোডাক্ট, সরি আমি কি ভুল লিখলাম? ভুল লিখলাম, হ্যাঁ ভুল লিখছি। এখানে হবে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, সরি,
উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, উৎপাদ হচ্ছে কি আমাদের এখানে উৎপাদ হচ্ছে প্রোডাক্ট 15, তো এই 15 কিলোজুল পার মোল মাইনাস বিক্রিয়া সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি 20 দ্বারা যোগ করলে হচ্ছে 30 কিলোজুল পার মোল। ঠিক আছে, এখন তুমি 15 থেকে 30 বিয়োগ করো, কত অ্যান্সার নামে? তোমার অ্যান্সার নামবে -15 কিলোজুল পার মোল। অ্যান্সারটা নামছে কিন্তু নেগেটিভ। এখন তোমাকে এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের একটু ক্যাচাল করে প্রশ্ন আসার চেষ্টা করবে। তাহলে তোমার প্রশ্নটা কেমন হয়? প্রশ্নটা আসবে যে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। সো আমরা কিন্তু সপ্তম অধ্যায় রসায়ন শক্তি রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়ে আমি কিন্তু সুন্দর করে আমরা পড়ে আসছি যে কোন বিক্রিয়ার ডেলএইচ এর মান যদি হয় নেগেটিভ তাহলে সেটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেলএইচ এর মানটা যদি হয় পজিটিভ তাহলে সেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এরকম আমরা জানি। তার মানে এইখানে যদি প্রশ্নটা এরকম আসে যে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবো যে সুতরাং বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে ফাইন, জাস্ট এতটুকু অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে তুমি এতটুকু জানো, এর থেকে বেশি তোমার বেসিক আর কিছু জানার প্রয়োজন নাই। জাস্ট এতটুকু বুঝো, এই একটা বিক্রিয়ক নিলাম, এই বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বা উৎপাদ। তো ডেলআইতে মানে যদি বলে তোমার শক্তির পরিবর্তন, এটা কি তো শক্তি হতে লিখে দিচ্ছি যারা, এটা হচ্ছে শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন। কতটুকু শক্তি পরিবর্তন হবে? শক্তি পরিবর্তন ডেলআইট ইকুয়াল টু E2 - E1। E2 কি ভাইয়া? উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি, আর E1 হচ্ছে বিক্রিয়া সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি, আর E2 হচ্ছে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। ওকে, এবার আমরা পরবর্তী বন্ধন শক্তি সম্পর্কে আমরা তার ধারণা নেব। বন্ধন শক্তি থেকে এখন তোমার ম্যাথ আছে, এই ম্যাথ করার তোমার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এখান থেকে একটু ধারণা রাখো যে কয়েকটা বন্ধন শক্তি সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। সো এবারে বন্ধন শক্তি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের বন্ধন শক্তি লাগবে এমসিকিউ এর জন্য। তো এখানে আমি বন্ধন শক্তির জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো তুলে রাখছি, যেমন কার্বন হাইড্রোজেন একক বন্ধন 414 কিলোজুল, অক্সিজেন একক বন্ধন 143, হাইড্রোজেন ক্লোরিন একক বন্ধন 431, অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন 464, অক্সিজেন ডাবল বন্ড 498, ক্লোরিন একক বন্ধন 244, এবং হাইড্রোজেন একক বন্ধন 436। তোমরা এই কটা পড়ো, এই কটা পড়লে ইনশাল্লাহ যদি এমসিকিউ আসে, বাই চান্স যদি কোনো এমসিকিউ এখান থেকে আসে, ইনশাল্লাহ এর মধ্যে কমন করবে। এরপরে আমরা এখন ধীরে ধীরে ঢুকে যাব এই আজকের এই অধ্যায়ের মূল টপিক যেখানে, সেই মূল টপিকে আমরা ধীরে ধীরে ঢুকে যাব। আচ্ছা একটু মুছে নেই তার আগে। আমরা এবার দেখব যে একটা সংজ্ঞা পড়বো, সুন্দর একটা সংজ্ঞা তোমাদের বইতে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। ফটোকেমিক্যাল স্মোক। এই ফটোকেমিক্যাল স্মোকটা কি? যানবাহন, কলকারখানা ইত্যাদি থেকে যে দূষিত পদার্থ বের হয়, দূষিত বায়ু বের হয়, সেই যে দূষিত বায়ু, লাইক এটা কার, ঠিক আছে, এই যে গাড়ি থেকে যে দূষিত বায়ু বের হয়, এই যে দূষিত বায়ু এগুলি, এবং নাইট্রাস অক্সাইড N2O, এই নাইট্রাস অক্সাইড এবং যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, এগুলি সূর্যের আলো বা ফোটন, এগুলো হচ্ছে ধরো সূর্যের আলো বা ফোটন। সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে এগুলি এক ধরনের বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে, এটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো তোমাদের ক নম্বরের জন্য এমন প্রশ্ন আসতে পারে যে ফটোকেমিক্যাল স্মোক কাকে বলে। ঠিক আছে, তারপর এখান থেকে এই অধ্যায়ের তারপরে আছে কিছু অ্যাসিড রেইন। তারপরে কি আছে? তারপরে আছে অ্যাসিড রেইন। খেয়াল করো, অ্যাসিড রেইন। আমরা অ্যাসিড রেইনের যে কটা বিক্রিয়া আছে আমরা সবগুলো ক্লাসের লাস্টে দেখবো, আমরা একেবারে ক্লাসের শেষে অ্যাসিড রেইন করবো। ঠিক আছে, যদি শুরুতে আমরা অ্যাসিড রেইন থেকে যদি শুরু করি তাহলে দেখবা পুরা ব্যাপারটা কি হয়ে গেল এবং তুমি কিছু বুঝবা না। ঠিক আছে, তো অ্যাসিড রেইন যেহেতু কয়েকটা বিক্রিয়া আছে, বিক্রিয়া আমরা লাস্টে করবো। এখন আমরা পড়বো এই অধ্যায়ের কেন সমস্ত কেমিস্ট্রি বইয়ের মধ্যে সবথেকে বড় যেটা বেসিক, ধাতুর সক্রিয়তা সিরিজ। ঠিক আছে, ধাতুর সক্রিয়তা সিরিজটা তোমাকে ভালো করে বুঝতেই হবে, তাইলে এই অধ্যায় তোমার জন্য একেবারে ওয়াটার। ঠিক আছে, তো ধাতুর সক্রিয়তা সিরিজ এখন আমরা আলোচনা করবো। আচ্ছা, ধাতুর সক্রিয়তা সিরিজ করার আগে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। আমরা এখান থেকে যদি তড়িৎ রাসায়নিক কোষটা আমরা একটু দেখি তাহলে আমাদের সংজ্ঞাগুলো একবার মুখস্থ হয়ে যাবে। কেমনে? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে গ্যালভানিক সেল, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। আমরা এটা সামনে পড়বো,
আমরা শক্তি সিরিজ পড়ার পরে আমরা এগুলো সব বিস্তারিত ভালো করে পড়বো, কিন্তু তার আগে আমরা একটু সংজ্ঞার জন্য একটু ধারণা রাখবে। তুমি একটা জিনিস সবসময়ের জন্য একেবারে সবসময় টানা টানা মুখস্থ মনে রাখবা, যে আল্লাহর দুনিয়ার যত কোষ আছে সব কোষের মধ্যে অ্যানোডে সবসময় জারণ হবে। অ্যানোডে সবসময় কি হবে? অ্যানোডে জারণ, অ্যানোডে জারণ মানে ক্যাথোডে জারণ। তুমি একটা মনে রাখো, আমি লিখে দিচ্ছি, জারণ। আল্লাহর দুনিয়ার সব কোষে অ্যানোডে জারণ হয়, অ্যানোডে জারণ হবে। মনে রাখার সময় আল্লাহর দুনিয়ার যেসব কোষই হোক না কেন প্রত্যেক কোষে অ্যানোডে জারণ হবে। কি হবে? অ্যানোডে জারণ, আর ক্যাথোডে হবে বিজারণ। তো এবার মনে রাখো, এইটা হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎদ্বার, এটা হচ্ছে অ্যানোড। যেহেতু অ্যানোড প্রান্তের তড়িৎদ্বার, এটা হচ্ছে তড়িৎদ্বার, যেহেতু অ্যানোড প্রান্তের তড়িৎদ্বার সেহেতু এটার নাম হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, এটার নাম হচ্ছে ক্যাথোড। ক্যাথোড প্রান্তের যে তড়িৎদ্বার সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। এবার সামহাও একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখানে নিলাম ক্যালসিয়ামের একটা তড়িৎদ্বার নিলাম। তাহলে আমরা একটা ক্যালসিয়ামের দ্রবণ নিলাম, ঠিক আছে? তো আর এখানে আমরা একটা জিঙ্কের দ্রবণ নিলাম। আচ্ছা, আমরা এই পাশে জিঙ্ক নেই আর ও পাশে ক্যালসিয়াম নেই, একই কথা। তাহলে এখানে আমার জিঙ্ক সালফেট। শোনো, এখন যা বলবো সব তোমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যখন আমরা সক্রিয় সিরিজ করার পর এগুলো আলোচনা করবো তখন তোমার জন্য এসব পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে আমরা আলোচনা করব, এখানে আমরা ক্যালসিয়াম সালফেট। তো বিক্রিয়াটা কেমন হবে? এখানে জিঙ্ক তড়িৎদ্বার দ্রবণে 1 ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে বের হয়ে যাবে। এখান থেকে আসবে, যেহেতু ইলেকট্রন স্থানান্তর হইতেছে তার মানে এখানে তোমার বাতি বা লাইট জ্বলবে। আর এই ইলেকট্রন এখানে কেন আসবে? এখানে চাচ্ছে এই কারণে এখানে আসবে, এখানে দ্রবণের মধ্যে আছে ক্যালসিয়াম 2+ আয়ন আছে। সেই ক্যালসিয়াম 2+ আয়ন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতু হিসেবে আবার তড়িৎদ্বারের মধ্যে লেগে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোডের জারণ অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া। আর এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিজারণ। মানে অ্যানোডে সবসময় হবে জারণ অর্ধবিক্রিয়া, ক্যাথোডে হবে বিজারণ অর্ধবিক্রিয়া। ক্লিয়ার? এখন আমরা একটু এখানে একটু দেখি তড়িৎ বিশ্লেষণ আমরা কেমন হয়। ঠিক সেম সেম কথা, যেহেতু আমাদের এটা হচ্ছে ক্যাথোড, আমরা এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, আর এটা হচ্ছে আমাদের অ্যানোড। এটা কি? এটা হচ্ছে অ্যানোড। তো অ্যানোড আর ক্যাথোড আমরা কিন্তু চিনলাম, ঠিক আছে? অ্যানোড ক্যাথোড আমরা চিনলাম। এখন তুমি এখানে একটা দ্রবণ নিলাম সোডিয়াম ক্লোরাইড, তুমি কি নিলা? সোডিয়াম ক্লোরাইড নিলাম। এখানে কি হবে? এই যে সোডিয়াম, এটা সোডিয়ামের তড়িৎদ্বার, এটা হচ্ছে কিসের তড়িৎদ্বার? এটা হচ্ছে সোডিয়ামের তড়িৎদ্বার। তো সোডিয়াম কি করবে? সোডিয়াম দ্রবণে 1 ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন হিসেবে বের হয়ে যাবে, ও বর্তনী করে ঘুরে যাবে। এবং এখানে ক্লোরিন আয়ন, ক্লোরিন দ্রবণের মধ্যে ক্লোরিন ঋণাত্মক আয়ন, সেই ঋণাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। বুঝছো? তো এখান থেকে মোট তোমার পড়া লাগবে জাস্ট সংজ্ঞা। তো এখানে সংজ্ঞাটা পড়বা, যে তড়িৎদ্বার কাকে বলা হয়, তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলা হয়, গ্যালভানিক কোষ কাকে বলা হয়, এবং এট লাস্ট আমরা পার্থক্য পড়বো অনেক, ঠিক আছে? তো এতটুকু বুঝো। এখন আমরা ধাতু সক্রিয় সিরিজটা পড়বো ভালো করে, ধাতু সক্রিয়তা সিরিজ। সো ভাইয়া, এই হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা কবিতার মাধ্যমে পড়বো, গানের মাধ্যমে পড়বো। তো ভাইয়া তো গান পারি না, ভাইয়া অসংখ্য কবিতা পারি, তো আমি একটু কবিতার মাধ্যমে তোমাদেরকে শোনাই। দেখো, ধাতু সক্রিয়তা সিরিজে আমরা কবিতার মাধ্যমে শিখবো, লিকে বা কানার মেঘাইবার এলেন যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হায়, কাপুর সাজিয়ে দি পিটাবে আমায়। আমার সাথে সাথে একবার পড়ো না। লিকে বা কানার মেঘাইবার এলেন যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হায়, কাপুরুষ হাজিয়ে দি পিটাবে আমায়। এই এই যে আমি যে কবিতাটা বললাম, ছন্দটা বললাম, এই ছন্দ থেকে তুমি এই সম্পূর্ণ সক্রিয় সিস্টেম তুমি একেবারে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তোমার একটু পড়ি। লিকে, লি মানে হচ্ছে লিথিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, বা মানে হচ্ছে বেরিয়াম, কানার হচ্ছে সিতে আছে ক্যালসিয়াম, এবং নার থেকে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? মেগাইবার হচ্ছে এমজি, এলএম হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এই মদিকা হচ্ছে ম্যাঙ্গানিজ, জ্যানো হচ্ছে জিঙ্ক, ফি আছে ফিরাম, কেতে ক্যাডমিয়াম, কেতে কোবাল্ট, নিতে নীল, সোনা হচ্ছে এসএন, এসএন কি? টিন। পাবে মানে হচ্ছে লেড। হাই মানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের অবস্থান কিন্তু এখানে, খেয়াল করিও। কাপুরুষ হচ্ছে সিইউ, কপার। হাদি মানে হচ্ছে মার্কারি, এইচজি। আজি মানে হচ্ছে এজি, সিলভার। পিটাই মানে হচ্ছে পিটি, আর আমার মানে হচ্ছে এইউ অর্থাৎ গোল্ড, ঠিক আছে? যদি আবার একটু পড়ি আমরা,
লিকে বা কানার বেগাইবার এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হায়, কাপুরুষ হাজারি পিটাবে আমায়। তোমার কি মনে রাখতে হবে ভাইয়া? তুমি যদি সক্রিয় সিরিজ, আচ্ছা আমার তো জায়গা কম, আমি যদি লিখতে পারি নাই, তো সক্রিয় সিরিজ হচ্ছে কি নিচে আর কি। তুমি মনে করো এই যে পাঠটুকু আছে, এই পাঠটুকু এখানে আছে, এরপরে পরবর্তীতে আছে, ঠিক আছে? আর এটা সম্পূর্ণ তুমি ঘুরাই দাও, মানে লি থেকে লি, তারপর কি আছে এখানে, বা এখানে কানার মেগাইবার এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হায়, কাপুরুষ হাতি হাতি পিটাবে আমায়, মানে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। তো কোনো সক্রিয়তা সিরিজে তুমি যদি উপর থেকে নিচে যাও, উপর থেকে নিচে যাও, তাহলে সক্রিয়তা ক্রমে ক্রমে কি হারে, ক্রমে ক্রমে কমে। ধাতু সক্রিয় সিরিজের মান আস্তে আস্তে কি হয়, কমে, ধাতু সক্রিয়তা কমে। তুমি যখন উপর থেকে নিচে যাবে তখন সক্রিয়তা কমে, ঠিক আছে? সো আমি এই টিউশনটি দেখাইলাম, যেহেতু আমি এভাবে লিখছি এভাবে। তো এদিকে তুমি আস্তে আস্তে লিখে দাও, তাহলে তাদের সিরিজের মান ধীরে ধীরে কম কম হবে। সো এখন কথা হচ্ছে ভাইয়া, কে আগে চার্জ মুক্ত হবে? এই যে আমরা সূর্য সিরিজে পড়লাম, যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করবো, তখন কে সবার আগে চার্জ মুক্ত হবে? কে সবার চার্জ মুক্ত হবে? সক্রিয় সিরিজের যে সব থেকে নিচে অবস্থিত, সে আগে চার্জ মুক্ত হবে। এখন তুমি মনে করো আমি তোমাকে বললাম গোল্ড, গোল্ড দিয়ে দিলাম, অর্থাৎ যেন জিঙ্ক। এখন তুমি বলো সব থেকে আগে চার্জমুক্ত হবে কে? অবশ্যই আমি একবার বলে দিতে পারবো গোল্ড, গোল্ড সবার আগে চার্জমুক্ত হবে, ইজি। আর আমি যদি তোমাকে বলি সিরাম এবং ক্যাডমিয়াম, কে আগে চার্জমুক্ত হবে? অবশ্যই ভাই ক্যাডমিয়াম চার্জমুক্ত হবে, কারণ কি ক্যাডমিয়াম তাদের শক্তির সব থেকে নিচে। তার মনে হয় এই কনসেপ্ট নিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাকে যেটা শিখাবো, এটা মুছে নি, দাঁড়াও। দেখো ভাইয়া, লিকে বা কানার ম্যাগাইবার এলএম, আমি কিন্তু এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে একটা দাগ করে দিয়েছি। তার মানে কি, এই যে এইটুকু লিকে বা কালার ম্যাকাইবার এলএম, এতটুকু আমার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করি। কিভাবে বিজারণ করি ভাইয়া? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করি। কারণ এই কথাটুকু, এই বাড়তি এক্সট্রা কথাটুকু বলার কারণ কি আমার? এতটুকু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা বিজারণ করে থাকি। তো এই বাড়তি কথাটুকু বলার কারণ হচ্ছে একটাই, আমরা যখন এর পরবর্তীতে অর্থাৎ ধাতু অধ্যায় যখন পড়তে যাবো, ধাতু অধাতু, সেই অধ্যায়ে আমার এই এই জিনিসটা কাজে লাগবে। তখন তোমার শক্তিশীলতা কাজে লাগবে। তো এখন তুমি এইটুকু ধারণা তুমি নিয়ে রাখো। তারপর যেন ফিরে, কে কে নির্দেশনা পাবে পাবে, এটা হচ্ছে কার্বন বিজারণ। এটা কি? এটা হচ্ছে কার্বন বিজারণ। তারপরে হাই, হাই হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন নিষ্কাশনের প্রয়োজন নাই, হাইড্রোজেন আমরা কখনো নিষ্কাশন করি না। হাইড্রোজেন একটা ভিন্নধর্মী একটা মূল, তোমরা জানো আগে থেকে। কাপুরুষ হাজি, এই দুইটাকে আমরা বাতাসে দহনের মধ্যে বিজারণ করি। কিভাবে? নিচ দিয়ে লিখি, বাতাসে দহন, মানে বাতাসের উপস্থিতিতে আমরা এটাকে পোড়াই, দহন করাই। অক্সিজেনের উপস্থিতিতে আমরা এটাকে দহন করাই, পোড়াই, এবার নিষ্কাশন করি। আর এই যে হাজি, আজি পিটাবে আমায়, আজি পিটাবে আমায়, এর কোনো নিষ্কাশনের কোনো প্রয়োজন নেই। কারণ কি? কারণ এটাকে বিশুদ্ধ পাওয়া যায়, নিষ্কাশনের প্রয়োজন নেই। এখন তোমার পরীক্ষা যদি আসে যে পিটি দিয়ে দিল, দিয়ে বললো যে এটা নিষ্কাশন ব্যবস্থা কি, এটা কিভাবে নিষ্কাশন করবো, বা এটা কোন পদ্ধতি নিষ্কাশন করা হয়, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা এটাকে নিষ্কাশনের প্রয়োজন নেই, কারণ এটা বাতাসে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। বা তোমাকে উদ্দীপকে দিয়ে দিল যে বাতাসে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় নিচের কোন মৌলটি। তোমার দেওয়া আছে ফেরাম, জিঙ্ক দেওয়া আছে, তোমার বেরিয়াম দেওয়া আছে, আর তোমার এমসিকিউ অপশনে দেওয়া আছে গোল্ড। তুমি কোন লাগাবা? তুমি একেবারে শিওর হোপফুলি লাগাই আসবা গোল্ড, মানে কথা হয়ে গেল, ঠিক আছে? তো ধাতব শক্তিতে সিরিজ সম্পর্কে আমার যতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে ততটুকু কনসেপ্ট তোমাকে এখানে দেখাইলাম। তোমার জাস্ট এই ছন্দটা মুখস্থ করতে হবে। ভাইয়া ছন্দটা মুখস্থ করতে পারছি, তুমি পারবে এই যে লিখে বা কানার মেঘাইবার এলেম যেন ফিরে, একে নীল সোনা পাবে হায়, কাপুরুষ হাজিয়া দিক পিটাবে আমার। ওকে ভাইয়া, এতটুকু তুমি সুন্দর করে পড়ো। ভাইয়া খেয়াল করো, এতক্ষণ আমরা শিখছিলাম যে ক্যাটায়নের শক্তিতে সিরিজ, এবার আমরা শিখবো অ্যানায়নের শক্তিতে সিরিজ। অ্যানায়নের শক্তিতে সিরিজটা কেমন হবে? আমরা এতক্ষণ শিখলাম যে ক্যাটায়নের ও শক্তিতে সিরিজ কিভাবে শিখছি আমরা। লিকে বা কানার বেগাইবার এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হায়, কাপুরুষ হাদিয়ে দি পিটাবে আমায়। আর এবার আমরা শিখবো এনানা শক্তিতে সিরিজ। মনে রাখার ট্রিক্স কি ভাইয়া? মনে রাখার ট্রিক্স হচ্ছে নাসায় কোলা ব্যাঙ আজ হাসে। কোথায় হাসে? নাসায়। নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখানে গেছে একটা কলা ব্যাঙ, এই জমির মধ্যে থাকে একটা কলা ব্যাঙ, সেখানে গেছে, সেখানে হাসতেছে। জাস্ট ইমাজিন ভাইয়া, তুমি এখন পড়ার টেবিলে বসে আছো, তাই না? তুমি ফোন অথবা ল্যাপটপের সামনে বসে আছো, বসে বসে ভাইয়া ক্লাসে দেখতেছো। জাস্ট ইমাজিন তোমার সামনে একটা কোলা ব্যাঙ, যা তোমার গেটের সামনে একটা কোলা ব্যাঙ হাসতেছে, কেমন লাগবে তোমার কাছে? হ্যাঁ, একটা কোলা ব্যাঙ তোমাকে দেখে দেখে হাসতেছে, কেমন লাগবে তোমার? মানে ফিল করো, জাস্ট একটা ব্যাঙ হাসতেছে। তো ফার্স্ট টাইম যখন আমি এটা দেখছি, এটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি এবং আমিও অনেক মজা পেয়েছি আর কি। যাই হোক, সো নাসায় কোলা ব্যাঙ আজ হাসে, এই টিপসটা থেকে আমরা মনে রাখবো অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। কি মনে রাখবো?
না সায়, না থেকে মনে রাখবো আমরা NO3 মাইনাস, সায় থেকে মনে রাখবো আমরা SO42 মাইনাস, কোলা থেকে মনে রাখবো আমরা ক্লোরিন মাইনাস, ব্যাং থেকে মনে রাখবো আমরা ব্রোমিন মাইনাস, আঁশ থেকে মনে রাখবো আমরা আয়োডিন মাইনাস, এবং হাসি থেকে মনে রাখবো আমরা OH মাইনাস। তার মানে আমরা আয়নগুলো একটু মনে রাখো, NO3 মাইনাস, SO42 মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস এবং হাইড্রোক্সিল মাইনাস। ঠিক আছে, কি পাইলাম? ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস এবং হাইড্রোক্সিল মাইনাস। এই যদি এই কটা মনে রাখতে পারো তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো অ্যানায়নের শক্তিটা শেষ। ঠিক আছে, যে কে আগে চার্জ মুক্ত হবে। ভাইয়া এবারে আমাদের টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ। আমি তোমাকে এখানে মোট 4টা তড়িৎ বিশ্লেষণ দেখাবো। তুমি যদি এই 4টা ফর্মেট 4টা নিয়ম তুমি জানতে পারো, ঠিক মতো ভালো করে বুঝো, এই 4টা নিয়ম দ্বারা তুমি যে কোনো তড়িৎ বিশ্লেষণ করে ফেলতে পারবা, একেবারে মিনিটের উপরে করে ফেলতে পারবা। ঠিক আছে, তো ফার্স্টলি আমরা শিখবো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, তারপর শিখবো সোডিয়াম ক্লোরাইডের লঘু লঘু জলীয় দ্রবণ, তারপর শিখবো আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, এবং তারপরে সর্বশেষ আমরা শিখবো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আর এখানে তোমার পরীক্ষায় সোডিয়াম ক্লোরাইড থাকবে না, তোমার থাকবে ক্যালসিয়াম অক্সাইড, অন্য যে কোনো তোমার থাকতে পারে, যে কোনো যৌগ দিয়ে দেবে, বলবে তোমার তড়িৎ বিশ্লেষণ করতে। তুমি যদি 4টা ফর্মেট তুমি ঠিক মতো বুঝো তাহলে ওই যে কোনো যৌগের তড়িৎ বিশ্লেষণ তোমার জন্য একেবারে ওয়াটার ওয়াটার। ঠিক আছে, তো ফার্স্টে সোডিয়াম ক্লোরাইড চলে ধরবো। দেখো আমরা প্রথমে একটা তড়িৎদ্বার নেব এবং ক্যাথোডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং অ্যানোডকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব। কেন? ক্যাথোড হচ্ছে ঋণাত্মক প্রান্ত, তাই না? ক্যাথোডকে আমাদের ঋণাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্তকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং ধনাত্মক প্রান্তকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব। তারপরে যেহেতু আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলাম, তাহলে দ্রবণের মধ্যে সোডিয়াম এই ক্লোরাইড একটা জলীয় দ্রবণ নিলাম আমরা। এই পাত্রের মধ্যে আমরা বিক্রিয়া পাত্রের মধ্যে একটা সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ নিলাম। এখন যেহেতু তড়িৎদ্বার রয়েছে, আমরা সোডিয়াম প্লাদনাকে তড়িৎ দিলাম। লেকচারই হয় না। এই পর্যায়ে আমাদের টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা তড়িৎ বিশ্লেষণ শিখবো। আমরা এখানে আমি এখানে 4টা মোট ঘর আঁকছি, 4টা ঘরে আমি 4টা তড়িৎ বিশ্লেষণ তোমাকে দেখাবো। তুমি যদি এই 4টা তড়িৎ বিশ্লেষণ ঠিক করে মনোযোগ করে তুমি যদি শিখতে পারো, এই 4টা তড়িৎ বিশ্লেষণ তুমি যদি বুঝতে পারো, তাহলে এক্সাম হলে তোমাকে যে কোনো টাইপের তড়িৎ বিশ্লেষণ দিলে তুমি মিনিটের উপরে করে দিতে পারবা, একেবারে তোমার জন্য ওয়াটার ওয়াটার। আমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে তোমাকে সবকটা ব্যাখ্যা দেখাবো, কিন্তু সোডিয়াম ক্লোরাইড ব্যতীত তোমার যদি অন্য যে কোনো যৌগ দেয়, যে কোনো যৌগ থেকে তুমি তড়িৎ বিশ্লেষণ করতে পারবা। সো এই 4টা ফর্মেট ভালো করে একটু বুঝো। গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ আমি দেখাবো, সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ এবং এট লাস্ট সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো প্রথমে আমরা শিখবো গলিত সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, গলিত সোডিয়াম ক্লোরাইড কোনদিন খাইছো? গলিত সোডিয়াম ক্লোরাইড কোনদিন খাইছো? হ্যাঁ, বাসায় লবণ আছে না? তো লবণ আমরা কোনদিন খাইছি? গলিত সোডিয়াম ক্লোরাইড দেখো তো, মনে করো খাইছি কিনা। গলিত সোডিয়াম ক্লোরাইড, তো গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে থাকবে কি কি? থাকবে সোডিয়াম আর থাকবে ক্লোরিন, তাই না? সোডিয়াম ক্লোরাইড গলিত তুমি কখনো খাও নাই, কারণ গলিত সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যখন আমরা 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দেই, তখন সোডিয়াম ক্লোরাইড গলতে শুরু করে। ঠিক আছে, তুমি কখনো গলিত সোডিয়াম ক্লোরাইড খাও নাই, 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা জিনিস তুমি কেমনে খাবা? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তো আমরা জাস্ট প্রথমে দেখবো যে আমরা বিক্রিয়া করে দেখবো যে সোডিয়াম ক্লোরাইড কি কি আয়ন দান করে একটা বিক্রিয়ায়। এই দেখো, এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড একটা বহুমুখী বিক্রিয়ার মধ্যে আয়ন দান করবে কি? দান করবে সোডিয়াম প্লাস আর দান করবে ক্লোরিন মাইনাস, তাই না? তো যেহেতু আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করতে যাচ্ছি, তড়িৎ বিশ্লেষণে আমরা প্রথমে দেবো অ্যানোড আর এখানে দেবো একটা ক্যাথোড, অর্থাৎ একটা কাঁচ বা চীনামাটির পাত্রে আমরা দুইটা গ্রাফাইট দণ্ডকে প্রবেশ করাইলাম। আমরা একটাকে ব্যাটারি প্লাস বা ধনাত্মক প্রান্তের সাথে এবং অন্যটাকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম। এই একটু ছোট বানাই দেই, ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম। আমরা জানি ধনাত্মক প্রান্তকে বলা হয় অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তকে বলা হয় ক্যাথোড। তাহলে যেহেতু আমরা একটা দ্রবণ নিলাম সোডিয়াম ক্লোরাইড, আয়ন দান করবে কয়টা? দেখো, দুইটা আয়ন দান করবে, একটা সোডিয়াম প্লাস একটা ক্লোরিন মাইনাস। একটা দান করবে ক্লোরিন মাইনাস আয়ন আর একটা দান করবে তোমার সোডিয়াম প্লাস আয়ন। তো যেহেতু ব্যাটারি ধনাত্মক প্রান্ত, আমরা জানি সবসময় যে কুলম্বের ফোর্স থেকে আমরা জানি, কুলম্বের সূত্র থেকে আমরা জানি, বিজ্ঞানী কুলম্ব যে আঙ্কেল, এই কুলম্ব আঙ্কেল আমাদেরকে কি বলছেন? বলছেন যে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। তা যেহেতু ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। যেহেতু পজিটিভ প্রান্ত, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ঋণাত্মক আয়ন আছে কি? ক্লোরিন, ক্লোরিন আকর্ষণ করবে।
ক্লোরিন আকর্ষণ করবে কে? ব্যাটারির ধনাত্মক প্রান্ত। আর সোডিয়ামকে আকর্ষণ করবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। তো ফার্স্টলি ক্লোরিন কি করবে? আমরা একটু বিক্রিয়া যদি একটু দেখি। ক্লোরিন দ্রবণে ক্লোরিন ঋণাত্মক আয়ন দ্রবণে 2টি ইলেকট্রন দান করবে। কয়টা দান করবে? 2 ইলেকট্রন দান করবে। দান করে ওখানে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। কি পরিণত হবে? ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আর সোডিয়াম আয়ন সেই ইলেকট্রন দুটিকে গ্রহণ করে 2টা সোডিয়ামে পরিণত হবে। এই হচ্ছে আমাদের কোষের বিক্রিয়া। এটা হচ্ছে তোমার জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে জারণ হয় আর ক্যাথোড সবসময় হয় কি? ক্যাথোডে হয় বিজারণ। ওকে, ক্লিয়ার? তো এটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, সরি শুধুমাত্র গলিত সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, ঠিক আছে? তো তোমার বুঝতে হবে যে একটা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কি আয়ন দান করবে? শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড তো মানে এনে দান করবে আর ক্লোরিন মাইনাস দান করবে, ঠিক আছে? যখন আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যাবো, লঘু জলীয় দ্রবণ। জলীয় মানে কি? দেখেন এইটার মধ্যে আসো, এটা তোমরা বুঝছি তাই না? এটা একটু আসো ভাইয়া। লঘু মানে কি? লঘু মানে হচ্ছে অল্প, মানে একটা দ্রবণের মধ্যে তুমি পানির মধ্যে তুমি লবণ নিলা, লঘু সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তো লবণ তাই না? তুমি একটা পানির মধ্যে তুমি লবণের শরবত তৈরি করো। লবণের শরবত তো আমরা কেউ খাই না, কিন্তু যারা বই পড়ে না, পড়াশোনা করে না, কথা শুনে না, তারা লবণের শরবত খায়। ঠিক আছে, তুমি লবণের শরবত খাবা আর কিছুদিন পরে যদি পড়াশোনা না করো। সোডিয়াম ক্লোরাইড খেয়াল করো, জলীয় দ্রবণ মানে সেখানে পানি আছে। তার মানে পানিকে যদি আমরা একটু ভাঙাই, H2O, পানিকে ভাঙাইলে আমরা পাবো H প্লাস আয়ন, পাবো OH মাইনাস আয়ন। তার মানে এইখানে যে তড়িৎ বিশ্লেষণ হবে আমার, এখানে আমার 2টা আয়ন আছে, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন আছে আর একটা হচ্ছে হাইড্রোক্সিল ঋণাত্মক আয়ন আছে আমার, তাই না? আর যেহেতু সোডিয়াম ক্লোরাইড এই দ্রবণে 2টা আয়ন দান করবে, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আর একটা হচ্ছে ক্লোরিন ঋণাত্মক আয়ন। আমি কি বুঝাইতে পারছি? আবার বলি, যেহেতু ভাইয়া জলীয় দ্রবণে অবশ্যই পানি রয়েছে, সুতরাং পানিটা আমি লিখলাম, যে পানি আছে সেই পানির বিক্রিয়া আমি লিখলাম। আর এখানে কিন্তু কোনো পানি ছিল না, শুধুমাত্র গলিত সোডিয়াম ক্লোরাইড। আমরা 101°C তাপমাত্রা দিয়ে গলিত সোডিয়াম ক্লোরাইডকে আমরা গলাই ফেলছি, ঠিক আছে? কিন্তু পানির কোনো অপশন নাই, কিন্তু এখানে কিন্তু পানি আছে আমার। যেখানে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, এখানে হাইড্রোক্সিল ঋণাত্মক আয়ন আছে, আর এখানে তোমার সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরিন ঋণাত্মক আয়ন করছে। এখন দেখো এখানে পরিমাণটা কার বেশি, দ্রাব্যতাটা কার বেশি? দেখো সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রাব্যতাটা কম, তাই না? সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কম, কিন্তু পানির দ্রাব্যতা কি বেশি? বুঝো, জিনিসটাকে বুঝো। সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ, কিসের দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ। তার মানে সোডিয়াম ক্লোরাইড এখানে কম। তো যার মানটা কম আছে, ইনিশিয়েন্ট আছে যার মানটা কম, সে তো বিক্রিয়া নেওয়া না নেওয়া একই কথা। এটাকে আমরা ধরতে বিষয়ে আনবো না। তার মানে এই তড়িৎ বিশ্লেষণে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের যে পার্টটা, সম্পূর্ণ পার্টটা বাদ চলে যাবে, সম্পূর্ণ টোটাল পার্টটি ক্রস নাই, থাকবে না, থাকবে শুধুমাত্র পানির পার্টটা। এখন পানির বিক্রিয়াটা কেমন হবে দেখো, খেয়াল করো। আচ্ছা ভাই, এতটুকু তো বুঝছি, এখন খেয়াল করো পানির বিক্রিয়াটা কেমন হবে। আমরা আগে তড়িৎ বিশ্লেষণটা, আমরা সম্পূর্ণ কোর্সটাকে বর্তনীটাকে কমপ্লিট করি। এই হচ্ছে ভাইয়া ক্যাথোড, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হচ্ছে, ব্যাটারির ধনাত্মক প্রান্ত হচ্ছে অ্যানোড আর ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, খেয়াল করো, চরি বসি কিন্তু ভুলে ভুলে যেও না, হ্যাঁ? ধনাত্মক প্রান্ত হচ্ছে অ্যানোড আর ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্যাথোড। এখন যেহেতু আমার দ্রবণে সোডিয়াম ক্লোরাইডটা উজ্জ্ব আছে, সোডিয়াম ক্লোরাইডটা নাই, মনে করো সোডিয়াম ক্লোরাইডটা নাই, যেহেতু লঘু, তার মানে সোডিয়াম ক্লোরাইডটা এখানে নাই। তো এখানে আছে কি ভাইয়া? এখানে আছে আছে ওএইচ মাইনাস আয়ন আছে, আর আছে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, তাই না? তো ব্যাটারির অ্যানোড আকর্ষণ করবে ওএইচ মাইনাস কে, এবং ক্যাথোড আকর্ষণ করবে হাইড্রোজেন প্লাস আয়নকে। তাহলে এখানে বিক্রিয়াটা কেমন হবে? সম্পূর্ণ জারণ মানে বিক্রিয়াটা কেমন হবে? জারণ বিক্রিয়া কেমন হবে? দাঁড়াও ভাই, একটু ঠান্ডা লাগছে বুঝছো, এই জন্য একটু ক্লাস নিতে একটু অসুবিধা হচ্ছে আর কি, কিছু মনে করি না তোমরা। ওএইচ মাইনাস, এই ওএইচ মাইনাস কি করবে? ওএইচ মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে। কত ইলেকট্রন ত্যাগ করবে এত কিছু জানা তো দরকার নাই, তুমি জাস্ট শুধুমাত্র বিক্রিয়াটা দেখে রাখো। ওএইচ মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে এখানে কি তৈরি করবে? এখানেও তৈরি করবে অক্সিজেন তৈরি করবে এবং পানি তৈরি করবে। কি তৈরি করবে ভাইয়া? তৈরি করবে অক্সিজেন এবং পানি। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? বিজারণ বিক্রিয়া আছে কি? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা ঘুরে আসবে কোষ বস্তু থেকে, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত করবে।
এখন কথা হচ্ছে ভাইয়া এই বিক্রিয়াটা বুঝি নাই, বুঝবা না, তোমার বোঝার দরকারও নাই। তুমি এই বিক্রিয়াকে ঠাড়া মুখস্থ করবা। কেমন মুখস্থ করবা? ঠাড়া মুখস্থ। দাঁড়াও, এই বিক্রিয়াটাকে তুমি করবা ঠাড়া মুখস্থ। এই বিক্রিয়াটাকে তুমি কি কেমন করবা? করবা ঠাড়া মুখস্থ, অর্থাৎ টিএম। এই বিক্রিয়াটা কেমন করবা? বিক্রিয়াটা মুখস্থ করবা টিএম, ঠাড়া মুখস্থ করবা, একেবারে কঠিন ভাবে মুখস্থ করবা, ঠিক আছে? তো এটা তোমরা বুঝছি। এখন আমরা বুঝবো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় ও জলীয় দ্রবণ। কেমন দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় ও জলীয় দ্রবণ। খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। যেহেতু আমরা গাঢ় নিলাম, গাঢ় দ্রবণ, তার মানে সেখানে সোডিয়াম ক্লোরাইডটাও আছে, তাই না? সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটাও আছে। NaCl যদি আমরা ভাঙাই, তাহলে উৎপন্ন করবে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক, তাই না? এবার যদি পানি আছে, অবশ্যই সেখানে পানিও আছে, তাহলে পানি আয়ন দান করবে দুইটা, একটা হচ্ছে H প্লাস, একটা দান করবে OH মাইনাস, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আমি যদি বর্তনী যদি ফিল আপ করি, তাহলে যদি আঁকি আমি অ্যানোড, ধনাত্মক প্রান্ত, আর ঋণাত্মক প্রান্তকে আমি যদি আঁকি ক্যাথোড, আঁকলাম। আঁকার পরে ভাইয়া এখানে তো দুইটা আয়ন আকর্ষণ করবে। দেখো এখানে আছে দুইটা, আছে ক্লোরিন আয়ন, একটা আছে ঋণাত্মক আয়ন আছে দুইটা, মধ্যে একটা আছে ক্লোরিন, একটা আছে ওয়েস। ভাই এখানে তোমার ক্লোরিন আকর্ষণ করবে, করবে। এখানে তো ওয়েস আকর্ষণ করবে। কেমন না বিফিজিবি হয়ে গেল না জিনিসটা? আমরা শিখছি দুইটা দিয়া, কিন্তু এখন সৃষ্টি হয়েছে কয়টা? দুই। এখন শিখছি আমরা দুইটা থেকে শিখেছি, এখানে একটা এখানে একটা, এখন আয়ন সৃষ্টি হয়েছে চারটা। এখন যাবো কোন দিকে আমরা? এইখানে আমাদের একটা সুন্দর ট্রিক্স মনে রাখতে হবে, যেটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। আর এখানে আমরা শিখছি আকর্ষণ করবে কি? এখানে আমরা আকর্ষণ করবে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন আকর্ষণ করবে ক্যাথোডে। এখন ক্যাথোডে কে যাবে? সোডিয়াম যাবে না হাইড্রোজেন যাবে? আবার অ্যানোডে ক্লোরিন যাবে নাকি হাইড্রোক্সিল আয়ন যাবে? আমরা একটা জিনিস পড়ে আসছিলাম আমরা একটু আগে, ধাতুর সক্রিয়তা সিরিজে। ধাতুর সক্রিয়তা আমরা কি পড়ে আসছিলাম খেয়াল করো। ভাইয়া দুঃখিত, কারেন্ট চলে গেছিল, বিদ্যুৎ সমস্যা, লোডশেডিং, এই কারণে আর কি অনেক সময় পরে ক্লাসে ব্যাক করতে হয়েছে, যার কারণে ওইটা মুছে গেছে আর কি, দুঃখিত। তো আমরা পড়তেছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। যেহেতু গাঢ়, আমি আগে বলছিলাম, আবার একটু বলি, যেহেতু গাঢ় তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইড আছে এবং এখানে পানিও আছে, এখানে পানিও আছে, H2O, পানি আছে। যদি ভাঙাও, তাহলে তুমি এখানে পাবা H প্লাস, আর এখানে পাবা তুমি OH মাইনাস, তাই না? OH মাইনাস। যদি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙাও, তুমি এখানে দুইটা মান পাবা, একটা পাবা তুমি সোডিয়াম প্লাস, আর একটা পাবা ক্লোরিন মাইনাস। তো আমি যেভাবে দেখাইছিলাম যে তড়িৎ কোষটা আগে তুমি আঁকবা, তড়িৎ বর্তনী তুমি আগে তৈরি করবা। এটা হচ্ছে অ্যানোড, ধনাত্মক প্রান্ত অ্যানোড এবং ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্যাথোড, আঁকাইলা। তো অ্যানোডে সবসময় আয়ন এবার আকর্ষণ করবে দুইটা, একটা হচ্ছে ক্লোরিন ঋণাত্মক আয়ন, একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। আর এখানে আকর্ষণ করবে আমাদের দুইটা, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন, আর একটা আকর্ষণ করবে হাইড্রোজেন প্লাস আয়ন, তাই না? এখন কথা হচ্ছে অ্যানোডে কোন আয়নটা যাবে এবং ক্যাথোডে কোন আয়নটা গিয়ে আগে চার্জ মুক্ত হবে। লাগে না প্যাচ? আমাদের আগে এতক্ষণ আমরা যেগুলো করছি, এখানে একটা ছিল এখানে একটা ছিল, আমরা করছি কিভাবে? আমরা একটা একটা আয়ন ছিল নিতে পারছি, এখানে দুইটা, আমরা কারে নেব? এখানে যুদ্ধ শুরু হবে, ফাইট শুরু হবে। দেখো, যখন কোনো খেলার মধ্যে একজন প্রতিযোগী থাকে, তখন কোনো সেখানে প্রতিযোগিতা নাই, তখন খেলাটাই হইলো না। আর যেখানে যখন প্রতিযোগী আসবে, দুইজন হবে, তিনজন হবে, চারজন হবে, তখনই সেখানে যুদ্ধ শুরু হবে এবং সেই কাজটা আর সুন্দর হবে, তাই না? আমাদের ব্যক্তিগত লাইফে হচ্ছে এমন যে প্রতিযোগিতা থাকা ভালো। যাই হোক, আমরা এখানে প্রতিযোগিতা করবে ক্লোরিন এবং হাইড্রোক্সিল কে যাবে, খেয়াল করো। আর সোডিয়াম এবং হাইড্রোজেনের কে যাবে? তুমি সক্রিয় সিরিজটা একটু মনে করো, এনআর সক্রিয় সিরিজটা একটু মনে করো। ওখানে কি ছিল আমাদের? ছিল SO4 2 মাইনাস, সরি, প্রথমে ছিল NO3 মাইনাস, তারপর ছিল SO4 2 মাইনাস, তারপর ছিল ক্লোরিন মাইনাস, তারপর ছিল ব্রোমিন মাইনাস, তারপর ছিল আয়োডিন মাইনাস, আর তারপরে ছিল হাইড্রোক্সিল মাইনাস, তাই না? এখন খেয়াল করো, এই যে ক্লোরিন, এই যে ব্রোমিন, এই যে আয়োডিন, এরা কারা? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ, তাই না? তার মানে এই তিনটি যেহেতু একই গ্রুপের, তার মানে এদের যে ভৌত ধর্ম বা এদের গাঠনিক সব ধর্ম আছে, এই ধর্মের মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই, খুব বেশি একটা পার্থক্য নেই। এদের মধ্যে কিছু গঠনগত মিল বিন্যাস আছে, যার কারণ হচ্ছে এরা হচ্ছে গ্রুপ, একই গ্রুপের মৌল, তাই না? তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাইলে চাইলে এই আয়োডিন ব্রোমিন আগে উঠতে পারে,
তাইলে ক্লোরিন ব্রোমিনের নিচে নামতে পারে, মানে এরা তিনজন স্থান বদল করতে পারে। কেন স্থান বদল করতে পারবে তিনজন? এই তিনজন চাইলে স্থান বদল করতে পারে। কেন পারবে? কারণ তারা একই গ্রুপের মৌল, তাদের তড়িৎচালকতার মান হচ্ছে কাছাকাছি। ঠিক আছে, তো এই কারণে ক্লোরিন কি করে, এটা তুমি একটু মনে রাখবা জাস্ট, কিন্তু আমি তোমাকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো ক্লোরিন কি করবে এখানে, এই ক্লোরিনকে টপকাইয়া হাইড্রোক্সি চাইলে এই তিনটা আয়ন বাদ দিয়া ওইখানে উঠে যেতে পারে SO4 এর পরে। তাহলে যদি সেই হিসেবে যদি হিসাব করো, তার মানে এখানে সর্বনিম্নে কে থাকবে দেখো তো, ক্লোরিন। কারণ হাইড্রোক্সিল তাইলে এই ক্লোরিন এই যে তিনটা, এই তিনটা একই রকমের, তাইলে এই তিনটা নিচে চলে আসবে আর হাইড্রোক্সিলটা উপরে উঠে যাবে। মনে রাখার ট্রিক্স, মনে রাখবা যে তিনটে যেহেতু একই রকম, তার মানে তিনটা নিচে চলে আসবে, হাইড্রোক্সিলটা উপরে চলে যাবে। তার মানে এখন সক্রিয়তা তুমি হিসাব করো, সক্রিয়তা তুমি যদি হিসাব করো, তাহলে সক্রিয়তাকে এবার হিসাব করে কি হবে, যারা গ্রুপের সব থেকে নিচে রয়েছে, যার সক্রিয়তা যদি সব থেকে নিচে, তারা হচ্ছে সক্রিয়। তাহলে এটা চেঞ্জ করলে কেমন হয়, এটা চেঞ্জ করলে হয় SO4 2 মাইনাস, তারপর যাবে হাইড্রোক্সিল মাইনাস, তারপর যাবে ক্লোরিন মাইনাস, তারপর যাবে ব্রোমিন মাইনাস, তারপর এট লাস্টে যাবে আয়োডিন মাইনাস, তাই না? তার মানে দেখো এখন হাইড্রোক্সিল উপরে চলে গেছে, ক্লোরিন নিচে। তার মানে এখন তুমি অনায়াসে তুমি সুন্দর করে বলতে পারো যে ক্লোরিন এখানে আগে চার্জ মুক্ত হবে। বুঝছো এতটুকু? তুমি এতটুকু মনে রাখবা যে যেহেতু আমাদের এই তিনটে একই রকমের, তার মানে দেখে টপকাই হাইড্রোক্সিল উপরে উঠে যেতে পারবে। যদি তাই হয়, যদি তাই হয়, তার মানে অ্যানায়নে কে যাবে, অ্যানায়নে যাবে ক্লোরিন। অ্যানায়নে কে যাবে, অ্যানায়নে যাবে ক্লোরিন। এই ক্লোরিন অ্যানায়নে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। কি পরিণত হবে? পরিণত হবে ক্লোরিন গ্যাসে। তাহলে এই অ্যানায়নে কি হবে, এই এখানে কি হবে, এটা কি বলা লাগে? ক্যাটায়নে কি হবে? ক্যাটায়ন সূত্র তুমি পড়ছো না, লিকে বা কানার মেগাইবার এলেম যেন ফিরে, লিকে বা কানার, নার কোথায় আছে? উপরে। আর হাইড্রোজেন আছে কোথায়? মেগাইবার এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হাই, হাই এসে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন অনেক নিচে। হাইড্রোজেন কি টক্কর করতে পারবে সোডিয়াম পর্যন্ত? না ভাইয়া পারবে না। রিপ্লাই হচ্ছে না ভাইয়া পারবে না। তার মানে এখানে যাবে কে, যাবে হাইড্রোজেন। সোজা কথা, হাইড্রোজেন চলে যাবে। তার মানে কি করবে, হাইড্রোজেন সেই ইলেকট্রনটিকে গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তাহলে হাইড্রোজেন চলে গেল, ক্লোরিন চলে গেল, থাকলো কে, সোডিয়াম, আর থাকলো হাইড্রোক্সিল। এই সোডিয়াম এবং হাইড্রোক্সিল মিলিয়া, এই সোডিয়াম প্লাস আয়ন এবং এই হাইড্রোক্সিল আয়ন মিলিয়া এরা তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি করবে? তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটা হচ্ছে বিক্রিয়া। তাই মনে রাখতে পারো বিক্রিয়ার একটা অদক্ষেপ, এটা অদক্ষেপ এখানে পাত্রের তলে রয়ে যায়। এটা হচ্ছে কাঁচ বা চিনামাটির পাত্র, এই কাঁচ বা চিনামাটির পাত্রে অদক্ষেপ রয়ে যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে বিক্রিয়া দুইটা, জারণ অর্ধ বিক্রিয়া দুইটা মনে রাখবো আমরা, যে এই বিক্রিয়া দুইটা কিভাবে কি হয়েছে, এর কাহিনীটা কি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যাও স্টার দিয়ে দিলাম, এটাকে 3 স্টার দিলাম, 3 স্টার। এটা কিন্তু ভালো আসবে, মনে রেখো আসবে। তার মানে সব থেকে বেশি উঠতে হবে এটাই, কোনটায়, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে? ভাইয়া এতগুলো আমরা শিখলাম, মোট 3টা শিখলাম। এবার এবার একবারে আমাদের লাস্টটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো মনে রাখবা, যখন আমরা শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নেবো, তখন এখানে একটা তড়িৎদ্বার নেবো। এই তড়িৎদ্বার নাম হচ্ছে মার্কারি তড়িৎদ্বার। মার্কারি কি, তড়িৎদ্বার, তড়িৎদ্বার। আমরা এখানে মার্কারি তড়িৎদ্বার ইউজ করব। কেন মার্কারি ইউজ করবো দেখো ভাই, এতক্ষণ যে আমরা বিক্রিয়া করছি, দেখো সব জায়গায় সবাই জয়ী হলো, সোডিয়াম অনেক জায়গায় জয়ী হয়েছে, প্রায় সব জায়গায় হাইড্রোজেন জয়ী হয়েছে, কিন্তু এই যে আমাদের হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন কোনো জায়গায় জয়ী হতে পারে নাই। তার মানে এখানে হাইড্রোক্সিল আয়নটা যাবে। তো হাইড্রোক্সিল আয়ন যাওয়ার জন্য মার্কারি হচ্ছে আর মামুখাল। বুঝছো, মামুখাল জিনিসটা তুমি তো, যখন আমরা কোনো একটা চাকরিতে যাই বা কোনো জবে বা অন্য যে কোনো জায়গায়, যখন আমাদের শুধু এমনি এমনি হয় না, তখন আমাদের মামুখালের প্রয়োজন হয়। তুমি মনে রাখবা, তড়িৎ বিশ্লেষণেও ঠিক সেরকম মামুখালের প্রয়োজন আছে। ঠিক আছে, তো আমরা মার্কারি তড়িৎ নেবো। এই তড়িৎ নেওয়ার ফলে আমাদের রেজাল্টটা কি আসবে দেখো, আমরা বর্তনীটাকে কমপ্লিট করি। এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে এখানে যাবে কোনটা, রসায়ন মধ্যে রসায়ন মনে রাখবে, এখানে যাবে ওএইচ মাইনাস, এখানে আর ক্লোরিন মাইনাস যাবে না, আর এখানে যাবে সোডিয়াম। মনে রাখবা, ঠিক আছে, মনে রাখবা। আমাদের এখানে ছিল কি, জলীয় দ্রবণ যেহেতু তাহলে পানিও ছিল, পানি, পানির ছিল এইচ প্লাস আর ছিল ওএইচ মাইনাস, তাই না? আর আমাদের সোডিয়াম যে ক্লোরাইড রয়েছে সেখানে ছিল সোডিয়াম প্লাস আর ছিল আমাদের ক্লোরিন মাইনাস। ঠিক আছে, তো এখানে বিক্রিয়াটা কেমন হবে, এই যে ওএইচ মাইনাস আছে,
এই যে ওয়েস্ট মাইনাস আমাদের, সে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে সে পানি তৈরি করবে এবং অক্সিজেন উৎপন্ন করবে। আর আমাদের এই যে সোডিয়াম আছে, এই সোডিয়াম সেই ইলেকট্রন গ্রহণ করে দুইটা সোডিয়াম পরিণত হবে। এই দুইটার মধ্যে দরকার নেই, তুই শুধুমাত্র সোডিয়াম রেখে দাও, তাতে পরে বিক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো ভাইয়া এই যে চারটা শিখালাম, এই চারটা তুমি ভালো করে পড়ো। যদি এই চারটা যদি পারো, এই চারটা ফরম্যাট যদি শিখে রাখো, এনি টাইপ অফ তড়িৎ বিশ্লেষণ তোমাকে কেউ আটকাইতে পারবে না। এরপরে আমরা আস্তে আস্তে শিখবো যে ইলেকট্রোপ্লেটিং, তারপরে প্রলেপন, এবং তারপরে আমরা শিখবো গ্যালভানিক কোষ। ঠিক আছে, ধাপে ধাপে শিখবো। তো ক্লাসের এই পর্যন্ত কিন্তু বুঝছো, তাই না? তাহলে আমরা সামনে আগাই। সো ভাইয়া, আমরা চলে আসছি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে, কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমাদের ক্লাস নিতে একটু অসুবিধা হচ্ছে। তো এ পর্যায়ে আমরা ক্লাসে যেগুলো পড়বো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার হচ্ছে তিনটা ব্যবহার। এখানে আছে ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধীকরণ এবং ইলেকট্রোপ্লেটিং। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। মনে রাখবে, ইলেকট্রোপ্লেটিং পরীক্ষা আসবে, মানে 3 দিয়ে দিলাম। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধীকরণ ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপর আমরা মোটামুটি সবগুলোই পড়বো। তো ফার্স্টলি আমরা একটা একটা করে শিখবো ধাতু নিষ্কাশন, তারপর শিখবো ধাতু বিশুদ্ধীকরণ, তারপর শিখবো ইলেকট্রোপ্লেটিং। ওকে, সো ধাতু নিষ্কাশনে আমরা সোডিয়াম ক্লোরাইড ধাতু নিষ্কাশন করে থাকি, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আমরা করে থাকি। তো সোডিয়াম ক্লোরাইড দিয়ে ধাতু নিষ্কাশন এতক্ষণ আমরা করেছি। ক্লাসের প্রথম পর্যায়ে আমরা ধাতু নিষ্কাশনে সোডিয়াম ক্লোরাইডকে আমরা দেখিয়েছি। তো এবার একটু ভিন্ন টাইপে আমরা পড়বো। আমরা এবার নিষ্কাশন করবো Al2O3। ঠিক আছে, Al2O3, এটা নিষ্কাশনের পদ্ধতি আমরা শিখবো। Al2O3 যে ধাতুটা আছে, এই এখান থেকে আমরা Al2O3 নিষ্কাশন পদ্ধতি আমরা একটু শিখবো। আচ্ছা, Al2O3 আগে দেখো, Al2O3, Al2O3 বিক্রিয়ায় কয়টা আয়ন দান করবে? 2টা আয়ন দান করবে। যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম 3+, কারণ কি অ্যালুমিনিয়ামের এই যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এজন্য অ্যালুমিনিয়াম বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম 3+ আয়ন দান করবে। এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এজন্য অক্সিজেন 2টা ঋণাত্মক আয়ন দ্রবণে দান করবে। আমরা এবার বর্তনী এঁকে আমরা দেখব। প্রথমে কাঁচ বা চীনামাটির একটি পাত্র নেই। এই কাঁচ বা চীনামাটির পাত্রে একটা অ্যানোড তড়িৎদ্বার আর একটা ক্যাথোড তড়িৎদ্বার প্রবেশ করাবো। যেহেতু আমরা Al2O3 নিলাম, তার মানে দ্রবণেও আছে আমাদের Al2O3। ঠিক আছে, তো এই Al2O3 এর মধ্যে যেহেতু অ্যানোড হচ্ছে ধনাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে, তার মানে O2- কে আকর্ষণ করবে অ্যানোড, আর ক্যাথোডে আকর্ষণ করবে অ্যালুমিনিয়াম 3+। ঠিক আছে, তাহলে জারণ অর্ধবিক্রিয়া কি হবে আর বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে? জারণ অর্ধবিক্রিয়া, ইলেকট্রিসিটি প্রবলেম ভাইয়া, ক্যামেরায় দেখা যাচ্ছে আর কি, আমি যা বোর্ডে লিখতেছি ক্যামেরায় দেখা যাচ্ছে বিদ্যুৎ না থাকলেও। তার মানে আমি বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া দেখিয়ে আমি শেষ করে দেবো। ঠিক আছে, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কি হবে? অক্সিজেন, এই যে ঋণাত্মক আয়ন অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে O2 তে পরিণত হবে। আর বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে? বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এই যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন ওই ত্যাগকৃত অক্সিজেনের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। সো এক্ষেত্রে আমরা এই যে অ্যালুমিনিয়াম যে আয়নটা রয়েছে, ধাতুটা, এই ধাতু আমরা নিষ্কাশন করতে পারি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এই অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ধাতু। সো পরীক্ষা এভাবে আসবে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করে দেখাও। সো তোমার জানা থাকা লাগবে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে হলে আমরা একটা অ্যালুমিনিয়াম অক্সাইড নেব, যেমন Al2O3। সো Al2O3 থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এরপর আমরা শিখব পরেরটা, ধাতু বিশুদ্ধীকরণ এবং ধাতু নিষ্কাশন একই কথাবার্তা। তোমাদের বইতে ধাতু বিশুদ্ধীকরণ ওখানে একটু এতটুকু ছোট একটা প্যারা আছে, তোমরা জাস্ট অতটুকু পড়ে নাও, তাহলে ধাতু বিশুদ্ধীকরণ সম্পর্কে তোমার আর কিছু জানা লাগবে না। আমরা এখানে কাজটা করবো ধাতু বিশুদ্ধীকরণের বিশুদ্ধ যে ধাতু, সেটাকে আমরা যুক্ত করব ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, এবং ভেজাল মিশ্রিত যে ধাতু রয়েছে তাকে আমরা যুক্ত করব ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে। এরপর তুমি তড়িৎ বিশ্লেষণ চালু করে দাও, দেখো হয়ে যাবে।
তো এই এই যে প্রক্রিয়াটা ধাতু শুদ্ধিকরণ, এটা আনইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের বইতে এটা পড়ার দরকার নাই। আমরা চলে যাবো ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং আমরা পড়বো এবার ইলেকট্রোপ্লেটিং। এবারে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আমরা ইলেকট্রোপ্লেটিং করব। ইলেকট্রোপ্লেটিং আমরা কাকে করতে পারি? ইলেকট্রোপ্লেটিং করার রহস্যটা কি, কেন করব আমরা? একটা ধাতুকে তার ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিটাকে প্রয়োগ করি। মনে করো আমার হাতে একটা পেন আছে, এই পেনটা মনে করো লোহার একটা পেন। তাহলে আমরা জানি লোহা যখন বাতাসের সংস্পর্শে চলে আসে তখন এটা বাতাসের সাথে বিক্রিয়া করে আস্তে আস্তে ক্ষয় হয়। তাহলে এই কলমটা যদি আমার লোহার হয় তাহলে এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। এই কলমটাকে আমাদের ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে, এজন্য আমরা লোহার উপরে একটা কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেবো। ইলেকট্রোপ্লেটিং নিয়ম কি? একটা অধিক সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া। তুমি মনে করো একটা লোহার একটা চামচ, মনে করো এটা একটা চামচ, একটা এই ফিরাম লোহার চামচ। এই লোহার চামচের উপরে তুমি একটা প্রলেপ দেবা যাতে করে এই চামচটা নষ্ট না হয়ে যায়। তো যেহেতু ফিরাম, তুমি এখানে কম সক্রিয় ধাতু, তুমি সিলভার একটা প্রলেপ দিতে পারো। কারণ কি? সক্রিয়তা সিরিজ আমরা মনে করি একটু, লিকে বা কানার মেগাইভার এলএম যেন ফিরে ফিরে ফিরাম ফিরাম কিন্তু উপরে, তার মানে এটা অধিক সক্রিয়। কে কে নীল সোনা পাবে হায় কাপুরুষ হাদি আজি। আজি কোথায় হবে? আজি অনেক নিচে, কিন্তু ফিরামের থেকে অনেক নিচে। তার মানে আজি হচ্ছে একটা কম সক্রিয় ধাতু। তার মানে অধিক সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর আমরা প্রলেপ দেব। কথা ক্লিয়ার? একটা অধিক সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেব, এটাকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে যেহেতু আমরা সিলভারে প্রলেপ দেবো, এর জন্য একটা সিলভার একটা লবণ নেব আমরা, AgNO3, একটা গলিত সিলভার নাইট্রেট নেব আমরা। আসলে আমরা বিক্রিয়া পাত্রটা আঁকি। মনে করো এই হচ্ছে একটা কাঁচ বা চীনামাটির পাত্র। এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব অ্যানোড। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব কি ভাইয়া? অ্যানোড। অবশ্যই মনে রাখবা, এই যে আমরা তড়িৎদ্বার নিলাম, এই তড়িৎদ্বারটা অবশ্যই হতে হবে সিলভারের তড়িৎদ্বার, এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব এই চামচটিকে। আমি তো ভালো আর্ট করতে পারি না, তুমি মনে করো এটা হচ্ছে চামচ। তো যেহেতু সিলভার নাইট্রেট, যেহেতু এখানে সিলভার নাইট্রেট, অবশ্যই এখানে Ag প্লাস এবং NO3 মাইনাস আছে। আচ্ছা আমি এটা এখানে দেখিয়ে দিই। সিলভার নাইট্রেট ভাঙলে Ag প্লাস আয়ন দান করে দ্রবণে এবং NO3 মাইনাস আয়ন দান করে। ঠিক আছে? সো আমরা এবার একটা বর্তনী কোষ আঁকবো। এখন এখানে কাহিনীটা হবে কি, এই যে সিলভারের তড়িৎদ্বার, এই সিলভার তড়িৎদ্বার দ্রবণে একটা ইলেকট্রন ত্যাগ করবে। জিনিসটা বোঝো নাই? বুঝিয়ে বলছি। এই যে সিলভার ধাতু আছে, ও একটা ইলেকট্রন এইখানে অ্যানায়নে একটা ইলেকট্রন ত্যাগ করবে। অ্যানোডে অ্যানোডে একটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে। এখান থেকে সিলভার এই যে প্লাস, এটা দ্রবণে চলে আসছে। কি করছে? এই যে সিলভার প্লাস এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে চলে আসছে, সেই ইলেকট্রনটা বর্তনী ঘুরে আমার চামচের এখানে আসবে। আসার পরে এই যে এদি প্লাস আয়ন ছিল দ্রবণে, এই এদি প্লাস আয়ন দ্রবণের ওই ইলেকট্রন দিকে আকর্ষণ করবে। ওই ইলেকট্রনটাকে ও আবার আবার গ্রহণ করবে, ইলেকট্রনটাকে গ্রহণ করে এদি ধাতু হিসেবে এই চামচের আশেপাশে লেগে যাবে। জিনিসটা আমি আবার বলি, আমি আবার রিপিট করি, খেয়াল করো। এই যে সিলভার, সিলভার তড়িৎদ্বারে একটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে সিলভার প্লাস আয়ন হিসেবে চলে আসবে, আর এই ইলেকট্রনটা বর্তনী ঘুরে চামচের এখানে আসবে। পরবর্তীতে এই যে সিলভার আয়নটা এখানে চলে আসছিল, ওই সিলভার আয়নটা এইখানে যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছিল এখানে, সেই ইলেকট্রন এখানে আসছে। ওই ইলেকট্রনটাকে ও গ্রহণ করে সিলভার ধাতু হিসেবে চামচের গায়ে লেগে যাবে। এই পদ্ধতি কিছু সময় চালু করলে দেখা যাবে এটা যদি চামচ হয় তাহলে এর আশেপাশে সিলভারের দ্রবণ লেগে যাবে, তার মানে একটা প্রলেপ হয়ে গেল আমার। এইভাবে ইলেকট্রোপ্লেটিং করা হয়, এবং এটাই হচ্ছে তোমাদের বইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রশ্ন আসার মতো একটা জায়গা। ঠিক আছে? তো ভাইয়া আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়বো। এই পর্যন্ত আজকে ক্লাসে শেষ করছি। আমাদের ক্লাসে বারবার কারেন্ট চলে যাওয়ার কারণে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। আমরা চেয়েছিলাম যে এই অধ্যায়ের উপরে একটা ক্লাস দিতে, কিন্তু দেখলাম যে অধ্যায়টা মোটামুটি সকল কিছু বিশ্লেষণ করতে গিয়ে এবং বাবা বিদ্যুৎ চলে যাওয়ায় ক্লাসটা একটু লং হয়ে গেছে। সো আমরা এইখানে আরেকটা ক্লাস দেবো এই অধ্যায়ের উপরে তোমাদেরকে। আজকের ক্লাসে যতটুকু পড়িয়েছি এতটুকু পর্যন্ত আজকের ক্লাস, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা এই ক্লাসটা ভালোভাবে করো, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।